ঈদযাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর উপচে পড়া ভিড়, মহাসড়কে যানজটে ভোগান্তি। গাবতলীতে শ্রমিক পুলিশ সংঘর্ষে রেকারে চাপা পড়ে নিহত এক, বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন। রাজধানীতে কোরবানির পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা, দাম কমে শঙ্কায় বিক্রেতারা। রাজধানীতে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, ঈদ উপলক্ষেই বাড়তি নিরাপত্তা। এবং জিকে শামীমের জামিন খতিয়ে দেখা হচ্ছে, অর্থ পাচার মামলায় অভিযোগপত্র শিগগিরই। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাদ্দিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার যাত্রীর চাপ দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন অনেকেই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রেই তা উপেক্ষিত হয়েছে। করোনার বিস্তার রোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ রয়েছে। তবে প্রতি বছরের মতো এবারও সদরঘাটে যাত্রীর চাপ লঞ্চের মোট ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি। লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে যাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও বেশিরভাগ লঞ্চেই তা দেখা যায়নি। ভুলে গেছি, আমার মাস্ক আছে আমার হাতে, আমি মুখে দিই না। কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবো? যেভাবে ভিড়, সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো স্কোপ নেই। যে প্রচুর জ্যাম আছে, ভিড় আছে, দেখেন লঞ্চে বিছড়েই পেতেছি না, আমরা হিমশিম খাইতেছি। বিআইডব্লিউটিএ বলছে অতিরিক্ত যাত্রী বোঝাই ও ছাদে যাত্রী পরিবহনের জন্য বৃহস্পতিবার কোকো, গ্লোরি অফ শ্রীনগর, যুবরাজ ৭ ও মর্নিং সান নামের ৪টি লঞ্চকে মোট ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আমরা প্রাণপণ চেষ্টা চালিয়েও স্বাস্থ্যবিধি কতটুকু আপনার রক্ষা করতে পারবো বা সেটি কিন্তু আমাদের এখন সন্দেহের অবকাশ রয়েছে। তারপরেও আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। যাত্রীদের সামনে যদি লঞ্চ দাঁড়িয়ে থাকে অবশ্যই যাত্রীরা উঠবে, তাই আমরা বারবার তাদেরকে তাগিদ দিয়েছি। যারা শুনেন নাই তাদেরকে প্রায় 4টি লঞ্চকে বিকালের দিকে জরিমানা করা হয়েছে, কিছু কিছু মাস্টারকে মামলাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সদরঘাট ছেড়ে গেছে শতাধিক লঞ্চ। এখান থেকে লঞ্চ চলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার 43টি রুটে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ রয়েছে। সড়কের দুই পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছেন তারা, তবে যানবাহনের কিছুটা সংকটের কথা জানিয়েছেন তারা। এদিকে গাড়ির চাপে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। এ বিষয়ের আরো খবর জানাতে এবার গাজীপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আবুল হাসান। হাসান, যেহেতু আগামীকালকে ঈদুল আজহা, তো মহাসড়কে যারা ঘরে ফেরত মানুষ যাচ্ছেন, এখানে গাড়ির চাপ কেমন দেখছেন এবং যারা যাত্রী রয়েছেন তাদের ভোগান্তি কেমন? আপনি জানেন যে ঈদের শেষ মুহূর্তে কিন্তু যারা বাড়ি ফিরছেন তাদের উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করেছি মহাসড়কে। এবং আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকায়, এখানে কিন্তু মানুষের চাপ এবং গাড়ির চাপ দুটোই বেড়েছে। সকাল থেকেই মানুষের আনাগোনা এখানে অনেকটাই বেশি এবং মানুষ অনেকেই গাড়ির সংকটে রয়েছেন বলে তারা জানিয়েছেন। এবং এই কারণে মানুষের যে জটলা সেটি কিন্তু চান্দনা চৌরাস্তার যে পার্কিং এরিয়া সেটি ছাড়িয়ে মহাসড়ক পর্যন্ত এসেছে এবং এই কারণে গাড়ির যে স্বাভাবিক গতি সেটিও কিন্তু কিছুটা বিঘ্নিত হচ্ছে। আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যে এলাকাটি রয়েছে সেখানে বিআইটির কাজ চলছিল এবং সে কারণে রাস্তার কিছু খানাখন্দ রয়েছে এবং কিছু এলাকায় রাস্তা সরু হয়ে গেছে, যার কারণে এই পয়েন্ট দিয়ে কিন্তু গাড়ির যে স্বাভাবিক গতি সেটি থাকছে না এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণে এই মহাসড়কে কিন্তু ইতিমধ্যে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আর যাত্রীরা যেটি বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত গাড়ি সেই গাড়ি তারা পাচ্ছে না এবং যে গাড়িগুলো পাওয়া যাচ্ছে সেখানে বেশি ভাড়া হাঁকা হচ্ছে, এই কারণে তাদের কিছুটা দুর্ভোগ রয়েছে। এবং
এবং যাত্রীরা আরো যেটি জানিয়েছেন যে এখন এখানে তাদের বাড়ি যাওয়াই এখন তাদের জন্য চ্যালেঞ্জ। এখন এই জন্য তারা মহাসড়কে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে অনেক ক্ষেত্রে তাদের ভাড়া যে স্বাভাবিক সময় যে ভাড়াটা ছিল সেটি কয়েক গুণ বেশি চাওয়া হচ্ছে, যার কারণে তারা কিছুটা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং এই মহাসড়কে গাড়ির সংকট থাকায় অনেক যাত্রী কিন্তু ট্রাক এবং যে অন্যান্য হালকা যানবাহন সেগুলোতে কিন্তু যাচ্ছেন তাদের গন্তব্যে। এবং এই ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি যে মানার বিষয়টি সেটি কিন্তু উপেক্ষিত থাকছে, কোনো সামাজিক দূরত্ব এখানে বজায় রাখা সম্ভব হচ্ছে না। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যাত্রীদের নিরাপত্তায় তারা এই বিষয়ে আরো সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। এদিকে ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও রয়েছে তীব্র যানজট। এ ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে বা টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, ঠিক কত কিলোমিটার পর্যন্ত যানবাহনের চাপ রয়েছে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন? আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না কত কিলোমিটার যানজট, তবে আমি আপনাকে দুটি তথ্য দিই। এই মহাসড়ক ব্যবহার করে যেসব যাত্রীরা আসছে তারা যেটা বলছে যে অনেকে রাত্রি 7টা-8টার সময়, অর্থাৎ গতকাল রাতে 7টা-8টার সময় গাড়িতে উঠেছে ঢাকা থেকে টাঙ্গাইলের। আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 101 কিলোমিটার। এই 101 কিলোমিটার আসতে তাদের পুরোটা রাত পাড়ি দিতে হয়েছে। সেক্ষেত্রে যানজটের তীব্রতাটা কেমন, এই 10-12 ঘন্টা যারা মহাসড়কে আছে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা রাস্তা, তা থেকে বোঝা যায়। আমি যদি আমাদের দর্শকদেরকে আজকে এখনকার চিত্রটা দেখাই, যে মহাসড়কে কিন্তু দুই পাশে তীব্র থেকে তীব্র যানজট, বিশেষ করে উত্তরবঙ্গমুখী যানবাহন কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। সেই সাথে আমি যদি এই পাশটাতেও দেখাই, এই পাশটাতেও দেখা যাবে যে তীব্র থেকে তীব্র যানজট কিন্তু মহাসড়কে রয়েছে। তবে চালকরা যেটা বলছে যে তারা এবার ভেবেছিল যে খুব বেশি যানজট হবে না এই মহাসড়কটাতে, কারণ অনেকেই বাড়িতে যাবে না এমনটি তারা আশা করছিল। কিন্তু ঘটনা কিন্তু তার ঠিক বিপরীত হয়েছে। আমি যদি আরেকটা তথ্য দিই, গত রাত 10:30 পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। সারাটা দিনই মহাসড়ক ফাঁকা ছিল এবং রাত 10:30 পর্যন্ত কিন্তু মহাসড়কে যান চলাচল কিছুটা বেড়েছিল। কিন্তু রাত 12টার পর থেকে সেই যানজটটা শুরু হয়েছে। এখন সেটা তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। সম্পূর্ণ মহাসড়কেই কিন্তু যানজট রয়েছে। তবে পুলিশ বিভাগ থেকে আমাকে যেটা জানিয়েছে, টাঙ্গাইল জেলা পুলিশের যে পুলিশ সুপার আছে, টাঙ্গাইলে মহাসড়কে তীব্র যানজটে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দুই চালকের দণ্ডের প্রতিবাদে অঘোষিত ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানীর গাবতলীতে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এর এক পর্যায়ে রেকারের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরেকজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দারুসালাম থানা পুলিশ জানিয়েছে, পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা। তারেক মাসুদ ও মিশুক মনির নিহতের ঘটনায় বাস চালক মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাভারে ট্রাক চাপায় এক নারীকে হত্যার দায়ে চালক মীর হোসেনের মৃত্যুদণ্ডের প্রতিবাদে শুরু হয় ধর্মঘট। এক পর্যায়ে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। দুর্ঘটনায় হতাহত হলে বিক্ষুব্ধ শ্রমিকরা গাবতলী টার্মিনালের পাশে উল্টো পথে চলা রেকারটিতে আগুন ধরিয়ে দেয়। পরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। তবে হতাহতের পরিচয় বা এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা সেসব তথ্য দেওয়ার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। টাইমটা সঠিক আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমাদের ডিউটিম্যান ফায়ার হয়েছে, নিউজ পাওয়ার পরে সংবাদ দিয়েছে, আমরা গাড়ি নিয়ে চলে আসছি। এখানে রাস্তায় ভয়াবহ যানজট ছিল, তাই এসে দেখলাম গাড়িতে আগুন জ্বলতেছে। এই আগুনটা নির্বাপন করে শেষ করে পরে আবার ওয়াসা থেকে পাড়ি পড়ার পরে আবার খবর পেলাম যে কিছুটা ধোয়া এখনো আছে। পরে দ্বিতীয়বার আসছি আবার ওই আপনার এটা শেষ করার জন্য। এখন সম্পূর্ণরূপে নির্বাপন, আর কোনো প্রবলেম নেই। কি বলতে পারতেছি না, ঘটনা জানতেই তো সুযোগ পাইতেছি না এখনো। এই ঘটনাটা কিভাবে করছে পুরো ডিটেলস বলতে পারতেছি না, এখনো জানতে পারি নাই। লোক জানলে তো প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা চলে গেছে। কয়জন মারা গেছে? 3 জন নাকি 2 জন? 2 জনের কথা শুনছি, কিন্তু আমি একজনকে পাইছি শুধু। হাতে সময় একদিন, তাই কোরবানির পশুর হাটও জমজমাট। বৃহস্পতিবার বিকেল থেকে বেড়েছে বিক্রি, দাম নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি এবার দাম ভালো মিলছে না। এদিকে হাটে এসে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর উত্তরা 17 নম্বর সেক্টরের বৃন্দাবন হাট। গত কয়েকদিন ক্রেতা শূন্য থাকলেও বৃহস্পতিবার বেশ জমজমাট।
বিক্রি বেড়েছে আফতাবনগর, ডুমনি, আমুলিয়া সহ রাজধানীর 17টি হাটেই। এবছরও ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ছোট গরু 40,000 আর মাঝারির দাম পড়েছে 50 থেকে 90,000 টাকা। বড় গরু লাখের ওপরে। দাম নিয়ে আপত্তি নেই ক্রেতারও। 68,500 ভালোই আছে, বাজার ভালোই আছে, কোনো অসুবিধা নেই, নরমাল। অর্থনৈতিক অবস্থা যে ডাউন অতটা দেখতেছি না। আজকের পরিস্থিতি অনুযায়ী দেখলাম কালকে ঈদের আগের দিন, লাস্ট দিন, আসলে কি হয় বলা যাচ্ছে না। এবার গতবারের থেকে কাস্টমারের সংখ্যা অনেক কম, সেই দিক থেকে মোটামুটি লিবারেল আছে এবং এখানে প্রচুর দামে গরু হাঁকা হচ্ছে না, সেই দিক থেকে খারাপ না। মার্কেট ভালো, মার্কেট খুব হাই রাইজ না। তবে ব্যাপারীরা বলছে বিক্রি বাড়লেও দাম পাচ্ছেন না আশানুরূপ। কোনো ক্ষেত্রে গুনতে হয়েছে লোকসান। ছোট মাঝারির চাহিদা থাকলেও বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন তারা। গরু বেচলাম হলো 7টা, বেচা 3টা আছে। গরুর দাম খোটা পানি সমান হয়েছে বাবা, বাজার ভালো না। 71,000 বেচলাম, গ্যাসে বার 10,000 কম, মানে একরকম চলতেছে আর কি। বাজারে যা অবস্থা তাতে আসলে ওইরকম আশানুরূপ দাম কেউ বলতেছে না। আর আমাদের গরুগুলো একটু সাইজে একটু বড়, তো এই কারণেই সব মিলিয়ে বাজারটা ওইরকম মনে হচ্ছে ভালো যাচ্ছে না। ডুমনি হাটে গিয়েছিলেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। তখন স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনার আহ্বান জানান তিনি। যিনি বাচ্চাকে নিয়ে আসছেন উনি যদি ওনার নিজের সুরক্ষাটা না বুঝেন, এটা কিন্তু বোঝানো কিন্তু দুরূহ ব্যাপার। কিন্তু আপনারা নিজেরাও দেখছেন যে কি অবস্থা। আমি হাটে এসে যেটা বারবার বলতে চাচ্ছি, ক্রেতাদেরকে বলেছি, কয়েকজন ক্রেতা তো আমাকে সাপোর্ট দিলেন যে না, আমরা সেই গরু কিনবো না যে বিক্রেতা সে যদি মাস্ক পরে না থাকে। উত্তরার বৃন্দাবন হাটে এসে র্যাব মহাপরিচালক জানান, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় হাটে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে কোনো অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র্যাব। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও দায়িত্ব পালন করে যাচ্ছে। গত 22 জুলাই হতে আগামী 6 আগস্ট পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে আমরা মাঠে আছি দায়িত্ব পালনের জন্য। শুক্রবার শেষ দিনে বিক্রি আরো বাড়বে বলে আশা ইজারাদারদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় দেখা গেছে পুলিশের চেকপোস্ট। পুলিশ বলছে ঈদকে সামনে রেখেই বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের জঙ্গিরা সংগঠিত না থাকলেও তারা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলে মাথাচাড়া দিয়ে উঠবে তারা। দেশে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক করে গত 19 জুলাই সারা দেশে পুলিশের ইউনিট প্রধানদের চিঠি পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। এর মধ্যে 25 জুলাই রাজধানীর গুলিস্তানে স্টেডিয়ামের পাশে পলিথিন ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। এর ঠিক 3 দিন পর বুধবার ভোরে রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরিত হয়। এতে থানার 4 পুলিশ সদস্য সহ আহত হয় 5 জন। পুলিশ জানায়, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করেই অপরাধীরা এই বোমা বহন করছিল। এমন অবস্থার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে পুলিশের কড়া নিরাপত্তা। ঈদ ও আগস্টের বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। অতীতে উৎসব কেন্দ্রিক হামলা এবং দুর্ঘটনার অভিজ্ঞতা আমাদের রয়েছে, তাই আমরা প্রতিটি জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং উৎসবের আগে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আমাদের সকল ফিল্ড ইউনিটকে আমরা বাড়তি সচেতনতা এবং সতর্কতার জন্য নির্দেশনা এবং পরামর্শ দিয়ে থাকি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, দেশের জঙ্গিরা বসে নেই। বিশেষ করে করোনার সময় যারা কাজ হারিয়েছেন তাদের অর্থনৈতিক অবস্থার সুযোগ নিয়ে তারা সংগঠিত হবার চেষ্টা করতে পারে। তাই ঈদ ও আগস্টের বিভিন্ন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেকটাই একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশে জঙ্গিরা কিন্তু বসেনি, তারা তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা অনেকটাই দমে গেছে বলেও মত নিরাপত্তা বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগও শুনতে চান না মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন তিনি। একান্ত সাক্ষাৎকারে আইজিপি বলেন, পুলিশকে আরও জনবান্ধব হতে হবে। এজন্য প্রশিক্ষিত করা হচ্ছে 1,39,000 সদস্যকে। করোনা মহামারীর মধ্যেই 15 এপ্রিল পুলিশের দায়িত্ব নেন বেনজির আহমেদ।
এর পরপরই সামনে আসে পুলিশের করোনা চ্যালেঞ্জ। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 14,000-এর বেশি, মারা গেছে 61 পুলিশ সদস্য। আইজিপি জানান, করোনা মোকাবেলায় তৈরি করা হয়েছে গাইডলাইন, নিশ্চিত করা হয়েছে সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা। একদিকে যেমন আমরা সুরক্ষা সামগ্রী দিয়েছি, পাশাপাশি আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। ফলে যেটা হচ্ছে, এখন এই মুহূর্তে সংক্রমণ কমে আসছে। আপনি জেনে খুশি হবেন যে আজকের সংক্রমণ সংখ্যা ছিল মাত্র 73। সুরক্ষা সামগ্রী বলি আমরা, তারপরে প্রতিরোধমূলক ব্যবস্থা, উন্নততর চিকিৎসার ব্যবস্থা। এর ফলে আমি মনে করি আমার অফিসার এবং ফোর্সদের এই মুহূর্তে মনোবল তুঙ্গে রয়েছে। এ সময় থানা পর্যায়ে পুলিশের আচরণ নিয়ে অসন্তোষ জানান বেনজির আহমেদ। এছাড়া পুলিশ সদস্যের মাদক সম্পৃক্ততা ও দুর্নীতি নিয়েও বিব্রত তিনি। সাফ জানান, এসব আর বরদাস্ত করা হবে না। গত 2 মাসের মধ্যে আমরা দেশে হাজার হাজার বিট পুলিশিং সিস্টেম চালু করেছি। এতে করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষ, এলাকার মানুষ পুলিশকে সামনে পাবেন এবং সেবা নিতে পারবেন। আমরা সে উদ্যোগ গ্রহণ করেছি। 2041 সালের উপযোগী করে বাহিনী গড়ে তুলতে কাজ শুরু হয়েছে বলেও জানান আইজিপি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি মোবাইল অ্যাপ তৈরিতেই খরচ 4,75,20,000 টাকা, অথচ এ ধরনের অ্যাপ 5 থেকে 10 লাখ টাকায় তৈরি করে দিচ্ছেন প্রযুক্তিবিদরা। দেশে বিশ্বব্যাংকের জরুরি করোনা প্রকল্পে এই পুকুর চুরির অভিযোগ। মোবাইল অ্যাপ করোনা বিডি। করোনা সংক্রান্ত তথ্য ও উপসর্গযুক্ত রোগী শনাক্তে তৈরি হয় এই অ্যাপ। করোনায় বিশ্বব্যাংকের 1100 কোটি টাকা ঋণ প্রকল্পে অ্যাপ তৈরির কাজ পায় ব্রেইন স্টেশন নামের একটি প্রতিষ্ঠান। 4,75,00,000 টাকার কাজ করোনা পরিস্থিতির বিবেচনায় সরাসরি দেয়া হয় এই প্রতিষ্ঠানকে। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, শুধু অ্যাপ তৈরিতেই খরচ 65 লাখ, হোস্টিংয়ে 1,25,00,000 আর বাকিটা 1 বছরের পরিচালনা ব্যয়। এটা কিন্তু শুধু অ্যাপের খরচ না, এটা কিন্তু সবকিছু মিলায় খরচ। তো 1 বছর পর্যন্ত টোটাল ডেভেলপমেন্ট, যা যা কাস্টমাইজেশন, নতুন যা যা ফিচার লাগবে এই অ্যাপের মধ্যে এবং অ্যাডমিন প্যানেলে, সবকিছু এটার মধ্যে। প্রযুক্তিবিদরা বলছেন, এটি একেবারেই সাদামাটা অ্যাপ। এর ফিচার সীমিত ও ডিজাইন অতি সাধারণ। এর নির্মাণ ব্যয় 10 লাখের বেশি হওয়া উচিত নয়। এই অ্যাপসের যে ডিজাইন আমি যেটা দেখলাম, ইউআই এবং ইউএক্স ডিজাইন, এটা আসলে একদম জিরো। আমার কাছে মার্ক যদি বলেন, একদম জিরো। এই অ্যাপের জন্য এত হাই লেভেলের হোস্টিং আমার দরকার নাই। আমার মনে হয় যে ইটস ম্যাক্সিমাম 5 থেকে 10 লাখ টাকা খরচ হতে পারে। এইটির যেটা সার্ভিস লেভেল এবং ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কমপ্লেক্সিটি, ডেটা কালেকশন সবই হলো লো থেকে মডারেট লেভেলের। গুগল প্লেতে অ্যাপের রিভিউতে গিয়ে দেখা যায়, মন্তব্য করা ব্যক্তিদের বেশিরভাগই অ্যাপ ব্যবহার করতে না পেরে বিরক্ত। নির্মাতা প্রতিষ্ঠানই স্বীকার করছে, অ্যাপটি খুব একটা কাজে আসছে না। আচ্ছা, এখন মানুষের কাজে আমি যদি অনেস্টলি বলি, কম লাগছে। এটার একটা কারণ হচ্ছে যে এটার যথেষ্ট মার্কেটিং করা হচ্ছে না, এটার অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে না। তবে কেন এত বিপুল অঙ্কের টাকায় একটি মোবাইল অ্যাপ তৈরি, তার উত্তর দিতে পারেননি তৎকালীন প্রকল্প প্রধান অধ্যাপক ইকবাল কবির। এটা তো তাই অ্যাপসের খরচ কম, কিন্তু বাংলাদেশে এই যে এখন 40টা অর্গানাইজেশন যে ব্যাকআপটা পাচ্ছে, এই 40টা অর্গানাইজেশনের পুরো ব্যাকআপটা আসতেছে ন্যাশনাল করোনা কেয়ার সেন্টার থেকে। সহজের যে অ্যাপটা চলতেছে, সহজের অ্যাপটাও আমাদের এইখান থেকে চলতেছে। প্রতি মাসে 60 লাখ টাকা এটার জন্য যাচ্ছে, এই 4 কোটি টাকা থেকে। করোনায় বিশ্বব্যাংকের জরুরি প্রকল্প ERPP-তে দুর্নীতি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে অনুসন্ধান। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ মানা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার মতে, দেশে করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, তবে ঈদ ও বন্যায় করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে। বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে একটি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিদিন বড় হচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর তালিকা। মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছেন আরও 48 জন। মৃতের সংখ্যা এখন 3000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার 12,937টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,695 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এমন বাস্তবতা করোনা পরিস্থিতির উন্নতি বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। তার মতে, বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে।
সেটা হলো যে আমাদের সংখ্যায় কত বাড়ছে। আমাদের আর এখন 1-এর নিচে আছে, 0.9 সামথিং, 0.935 এরকম কিছু, যে আমাদের সংক্রমণের হার কমছে। আমরা মনে করি যে সংক্রমণের হার কমার পিছনে আমাদের ভূমিকা হলো এই সচেতনতা বৃদ্ধি করা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে হাট না বসানো এবং ঈদে যাতায়াত বন্ধ রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ মানা হয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন বলে মনে করেন তিনি। অর্জন অনেক আছে, কিন্তু অনেক কিছু এখনো করার আছে। আমাদের চ্যালেঞ্জেসও আছে। আপনারা জানেন যে আমাদের জনবলের স্বল্পতা আছে। অনেক এলাকায় বন্যার কারণে লোকজন করোনা পরীক্ষা করাতে পারছেন না। পবিত্র ঈদুল আজহা এবং বন্যাকে ঘিরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেনের ভাই মুন্সি ফারুক হোসেনের একটি ব্যাংক হিসেবের 9 কোটি টাকা জব্দ করার নির্দেশ দিয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়ে ব্যাংক হিসাবটি জব্দ করার জন্য বলেছে দুদক। স্বাস্থ্য খাতে দুর্নীতির অনুসন্ধানের স্বার্থে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে জানিয়েছে দুদক। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজের স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, আহাদ এন্টারপ্রাইজের মালিক মুন্সি ফারুক হোসেনের নামে প্রাইম ব্যাংকের ইব্রাহিমপুর শাখায় 7 কোটি টাকার এফডিআর রয়েছে, যার সুদসহ বর্তমানে মোট স্থিতি 9 কোটি টাকা। এই টাকা অন্যত্র সরানোর চেষ্টা করছিলেন তারা। এছাড়া তাদের 2 ভাই সহ সংশ্লিষ্ট অন্য কারো এফডিআর কোটি টাকার এফডিআর রয়েছে, যার সুদসহ বর্তমানে মোট স্থিতি 9 কোটি টাকা। এই টাকা অন্যত্র সরানোর চেষ্টা করছিলেন তারা। এছাড়া তাদের 2 ভাই সহ সংশ্লিষ্ট অন্য কারো এফডিআর সঞ্চয়পত্র ভাঙানো বা অন্য কোনো ব্যাংক হিসাব থেকে টাকা তোলা সহ সব লেনদেনে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বিএফআইইউকে অনুরোধ করেছে দুদক। 5 আগস্ট থেকে সারা দেশের বিচারিক আদালতগুলোতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম চলবে। একই সঙ্গে কোভিড সংক্রমণ রোধে 14 দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এজলাস কাঠগড়ায় প্রয়োজনে কাচ দিয়ে আলাদা করতে হবে। জামিন শুনানিতে কারাগারে থাকা ব্যক্তিকে আদালতে হাজির করার দরকার নেই বলে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিচারিক আদালতের এজলাসে এক মামলায় 2 আইনজীবীর বেশি থাকতে পারবে না, 6 জনের বেশি লোক এজলাসে থাকবে না। করোনা সংক্রমণের শুরুতে 26শে মার্চ বন্ধ হয় আদালত। পরে ভার্চুয়াল কার্যক্রম শুরু হলে শুধু জরুরি জামিন শুনানি হয় এতে। তবে এখনো হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের স্বাভাবিক কার্যক্রমের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, শাহেদকে গ্রেপ্তারের পর তার গাড়ি থেকে একটি পিস্তল, 1 রাউন্ড গুলি, 10 বোতল ফেন্সিডিল ও 5 বোতল বিদেশি মদ পাওয়া যায়। এরপরে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করে পুলিশ। এদিকে রিমান্ডের 4র্থ দিনে শাহেদকে খুলনার র্যাব কার্যালয় থেকে তার গ্রেপ্তার স্থল সাতক্ষীরা সীমান্তবর্তী শাখরা কোমরপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে আবারও খুলনায় র্যাব 6-এর সদর দপ্তরে নেওয়া হয়। তবে তদন্তের স্বার্থে রিমান্ডে প্রাপ্ত তথ্য জানানো হয়নি। এদিকে ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া বিতর্কিত ঠিকাদার জিকে শামীম অস্ত্র ও মাদকের মামলায় কিভাবে জামিন পেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন আইনমন্ত্রী। নাম বিভ্রাটের কারণে জিকে শামীমকে 2 মামলায় জামিন দেওয়ার পর সেই জামিন আবার বাতিল করে হাইকোর্ট। এদিকে 1 সপ্তাহের মধ্যে মানি লন্ডারিং মামলায় জিকে শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে সিআইডি। গেল বছরের সেপ্টেম্বরে রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযানে নিকেতনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয় ঠিকাদার জিকে শামীম ও তার 7 অস্ত্রধারী দেহরক্ষীকে। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মাদক। দায়ের হয় একাধিক মামলা। গত 4 ও 6 ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ
জিকে শামীমকে অস্ত্র মামলায় 6 মাস ও মাদক মামলায় 1 বছরের জামিন দেয়। তবে নাম বিভ্রাটের কারণে সেই জামিন দ্রুত বাতিল করে হাইকোর্ট। জামিন আবেদনে নাম গোলাম কিবরিয়া লেখা হলেও আদালতের কার্যতালিকায় সেদিন নাম লেখা ছিল SM গোলাম। আলোচিত দুর্নীতির মামলার জামিন শুনানিতে এত বড় বিভ্রাট কিভাবে হয় তা নিয়ে তদন্ত করছে সরকার। এ নিয়ে রাষ্ট্রপক্ষের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে প্রশ্ন করা হয়, এত বড় বিভ্রাট কিভাবে হলো? তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বললেন, জামিন শুনানিতে কারো কোনো ইচ্ছাকৃত ত্রুটি ছিল কিনা তা দেখা হচ্ছে। করাপশন এরকম ভাবে হয়েছে যে আমার অফিসে একটা সার্ভ করে আমার ওই নিচের থেকে হারিয়ে যায়, গায়েব হয়ে যায়, এক কোটির কথা বলে অন্য কোটিকে মুভ করে। জামিন দেয়া নিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, এ ধরনের স্পর্শকাতর আসামির ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিস সহ সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগের আরও সতর্ক থাকা উচিত। কনসার্ন কোর্টের যিনি ডিএজি তাকে অ্যাটর্নি জেনারেল সাহেব ডেকে পাঠিয়েছিলেন। কনসার্ন কোর্টের ডিএজি বলল, আমি তো এটা জানি না। গুরুতর অপরাধের ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর অফিস, অ্যাটর্নি জেনারেল অফিস, দুর্নীতি দমন কর্মীর পাবলিক প্রসিকিউটর, এদের অত্যন্ত ভিজিল্যান্ট থাকা উচিত। জিকে শামীমের জামিন ইস্যুতে সংশ্লিষ্ট কারো কোনো ইচ্ছাকৃত গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে আইন মন্ত্রণালয়, জানালেন মন্ত্রী। প্রথম কথা হচ্ছে ল অফিসারের ব্যাপারটা আমি যেরকম দেখছি এটা দায়িত্ব কিন্তু অ্যাটর্নি জেনারেল সাহেব, উনি কি করছেন আমি জানি না। আর আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই এখানে কোনো গাফিলতি ছিল কিনা সেটার ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি। জিকে শামীমের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মানি লন্ডারিং মামলায় আগামী সপ্তাহে আদালতে অভিযোগপত্র দেবে সিআইডি। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌপথে দিনের পর দিন চলছে চাঁদাবাজি। সিলেটের গোয়াইনঘাট থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত প্রতিদিন কোটি টাকা আদায় করছে কয়েকটি চক্র। সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, মালিক সমিতি, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের নামেও চলছে চাঁদাবাজি। চাঁদা না দিলে হামলা ও নৌযান ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। চাঁদাবাজির অনুসন্ধানে শ্রমিকের বেশে বালুবাহী নৌযানে তালাশ টিম। কয়েকদিনের যাত্রায় একের পর এক চাঁদাবাজ দলের মুখোমুখি হতে হয়েছে। অপরাধের শুরু সিলেটের গোয়াইনঘাট থেকে। মাঝ নদীতে বালু বা পাথরবাহী নৌযানের পথ এভাবেই আগলে দাঁড়ায় চাঁদাবাজরা। সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, মালিক সমিতি, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চলে চাঁদাবাজি। টাকা না দিলে শ্রমিকদের মারধর, এমনকি ছিনতাইয়ের শিকার হতে হয়। গোয়াইনঘাট থেকে প্রতিদিন প্রায় 400 নৌকা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। একটি নৌকা সুনামগঞ্জ পর্যন্ত যেতে চাঁদা দেয় প্রায় 18,000 টাকা। সেই হিসেবে 400 নৌকায় প্রতিদিন চাঁদা ওঠে 72 লাখ টাকা। মাসে শুধু সিলেট সুনামগঞ্জ জেলার নৌপথেই চাঁদাবাজি 21 কোটি 60 লাখ টাকা। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সুনামগঞ্জের ছাতক উপজেলায়। ভৌগোলিক কারণে ছাতক এলাকাটা অপরাধ প্রবণ এবং এখানে ছাতকের চাঁদাবাজিটা ওদের অনেকটা রক্তের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা। তবে নৌ শ্রমিকদের অভিযোগ, চাঁদাবাজির সাথে খোদ পুলিশও জড়িত। পুলিশের টাকা নাই, এরাও নেই, পুলিশও ধরে এরাও ধরে, মানে চালা। পুলিশে কয় তোমরা লাইসেন্স নাই। আমরা স্যার, আমরা তো গরিব মানুষ, আমরা টাকা দিয়ে দেবো, তোমরা গেজানি করে দেবো, টাকা দিয়ে দেবো। পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করেছেন নৌ পুলিশ প্রধানও। তবে তার দাবি, ভুক্তভোগীরা সেভাবে অভিযোগ না করায় জোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আমাদেরও যারা এখানে কাজ করে তাদের ব্যাপারেও আমরা সতর্ক থাকি। ক্ষমতা প্রয়োগ করতে যেয়ে তারাও যেন ক্ষমতার বাইরে যেতে না পারে, এটার জন্য আমরা সেই জায়গাটার দিকেও নজরদারি রাখছি। কেউ কমপ্লেন করে না। এটা যেটা হয় যে অনেক ক্ষেত্রে তাদেরটা শুনে আমাদের জবানিতে আমরাই মামলাটা দিচ্ছি এবং আমরা তদন্ত করছি। সুনামগঞ্জের ছাতক, ইসা কলস, কালারুকা, মুক্তিরগাঁও, পাকরুল আর সিলেটের শালটিকর, ডাকাতের কান্দি, মোগামবাড়ি, বাধাঘাট সহ 29টি পয়েন্টে দিনের পর দিন চলছে লাগামহীন চাঁদাবাজি। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এ বিষয় নিয়ে বিস্তারিত দেখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশে। যাব এবার বন্যা পরিস্থিতির খবরে। ফরিদপুরে বন্যায় প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। ভাঙনের কবলে পড়ে মানুষ দুর্গতর আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। বন্যা পরিস্থিতির আরো খবর জানাবেন এবার ফরিদপুর থেকে আছেন সহকর্মী মফিজুর রহমান।
মফিজুর, ফরিদপুরে পানিবন্দীদের দুর্ভোগ সম্পর্কে জানাবেন, আর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? আপনি জানেন যে গত 2 দিনে কিন্তু পদ্মার পানি বেশ কমেছে এবং কমার ফলে কিন্তু এখনো বিপদসীমা 100 সেন্টিমিটার উপরে রয়েছে। তো এর ফলে কিন্তু ফরিদপুরের যে বিস্তীর্ণ এলাকাগুলো পানি ছিল, সে পানি কিন্তু এখনো উপস্থিত রয়েছে। মানুষ কিন্তু ঘরে ফিরতে পারেনি এবং ঘরে ফিরতে আরো প্রায় সপ্তাহানেক সময় লাগবে, এমনটি আমরা বিভিন্ন এলাকায় গিয়ে সহযোগিতা দেখতে পেরেছি। তো আমি যেটা বলতে চাই যে ফরিদপুরের সরকারি আশ্রয় কেন্দ্র এবং বেড়িবাঁধ বা সরকারি উচ্চ স্থান যেসব মানুষগুলো রয়েছে, তারা আসলেই অনেকটাই মানবিক কষ্টে রয়েছে। তারপরে কিন্তু ফরিদপুর জেলা প্রশাসন থেকে যেটি বারবার বলছে আমাদেরকে, তাদের কাছে পর্যাপ্ত খাদ্য এবং নগদ অর্থ মজুত রয়েছে, প্রয়োজন হলে সেখানে তারা প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করবে। তো আমরা আসলে ফরিদপুরের চরবদ্রেশ্বর এবং সদর উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই অঞ্চলে অধিকাংশ এলাকায়, অর্থাৎ চরবদ্রেশ্বরের পুরোটাই পানিতে প্লাবিত, আর সদর অধিকাংশ এলাকায় পানিতে প্লাবিত। এই অঞ্চলের এই দুটি উপজেলাতে প্রায় দুটি উপজেলাতে মূলত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এইবারের বন্যায়। তো ওই অঞ্চলের জনপ্রতিনিধিরা যেটা আমাদেরকে বলতে চাচ্ছে যে সরকার থেকে যে খাদ্য শস্য আমাদের কাছে আসছে। মফিজুর, আমাদের সাথেই থাকবেন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। আরাফাতের ময়দানের আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় হাজিরা এখানে সারা রাত অবস্থান করার পর আজ সকালে ফজরের নামাজের পর মিনায় ফিরবেন হাজিরা। এদিন শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন। ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। এর আগে বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের খুতবা পাঠ করেন মসজিদে নামিরার মুয়াজ্জিন শায়খ আব্দুল্লাহ বিন সোলাইমান আল মানিয়া। খুতবায় কামনা করা হয় করোনা মুক্তি আর বিশ্ব শান্তি। করোনার কারণে 90 বছরে প্রথম সৌদি আরবে বসবাসকারী ছাড়া বাইরের কেউই অংশ নিতে পারেননি হজে। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদ। করোনা আতঙ্কের মধ্যেই এবার ঈদুল আজহার প্রস্তুতি নিয়েছে মুসলিম বিশ্ব। করোনায় বিপর্যস্ত অর্থনীতির প্রভাব পড়েছে পশু বেচা কেনার উপর। ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকলেও অনেক স্থানেই উপেক্ষিত সামাজিক দূরত্ব আর মাস্ক পরার বাধ্যবাধকতা। কোরবানির জন্য পশু কিনতে 2 দিন ধরে হাটে ঘুরছেন এই পাকিস্তানি, কিন্তু কুলিয়ে উঠতে পারছেন না দামের সঙ্গে। হাটে এসেছি, 2 দিন ধরে ঘুরছি, কিন্তু বেশি দাম থাকায় কিছুই কিনতে পারিনি। করোনার কারণে খুব খারাপ সময় পার করছি আমরা। মনে হয় না সাধারণ মানুষ এবারে কোরবানি দিতে পারবে। ক্রেতা কম থাকায় বিপাকে পশু বিক্রেতারাও। শেষ সময়েও পশু বিক্রি না হলে লোকসানের আশঙ্কা করছেন অনেকে। গত বছর আমাদের সব গরু বিক্রি হয়ে যায়, কিন্তু মহামারীর কারণে এবারের চিত্র ভিন্ন, নেই বেচাকেনা। বিশেষ গরু এটি, এর নাম রাজনপুরি নুকরা। ব্যয়বহুল আর খায় অনেক, কিন্তু এখনো একে বিক্রি করতে পারেনি। অন্য দেশগুলোর অবস্থাও পাকিস্তানের মতোই। করোনার কারণে শেষ মুহূর্তেও ভিড় দেখা যায়নি ভারত, আফগানিস্তান, ইরাক, ইয়েমেন ও মিশরের ঈদের বাজারে। করোনার প্রভাবে অর্থনৈতিক অবস্থা বেহাল, কারো কাছেই কোরবানির জন্য টাকা নেই। গত বছর ঈদের 1 সপ্তাহ আগে থেকেই ভিড় ছিল, কিন্তু আজকেও ভিড় হয়নি। লকডাউন চলছে মৌসুলে, ঈদের কোনো আবহ নেই। করোনার ভয়ে ঘর থেকে কেউ বের হচ্ছে না। এদিকে করোনা পরিস্থিতির মধ্যেও পশুর হাটগুলোতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। হাটে যাওয়ার ঝুঁকি এড়াতে অনলাইনে পশু কিনছেন অনেকে। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদ 31 জুলাই। একই দিনে ঈদ আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 6,000-এর বেশি মানুষ। নতুন করে 2,77,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে ভারতে। নতুন করে শনাক্ত 55,000, প্রাণ গেছে 783 জনের। ব্রাজিলকে ছাড়িয়ে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, মৃতের সংখ্যা 1400-র বেশি। নতুন শনাক্ত 68,000। বিশ্বে মৃত্যু ছাড়িয়েছে 6,75,000, আক্রান্ত 1,74,00,000-এর বেশি। সুস্থ হয়েছেন 1,09,00,000। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার ঝুঁকি এবং ভোট জালিয়াতির আশঙ্কায় এ দাবি জানান তিনি। আর এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।
ধন্যবাদ সবাই।